অসম্ভব। অপূর্বের মাথাটি হাজারো অজানা প্রশ্নের তাড়নায় ভোগ করছে। যতদূর সম্ভব এগুলোর উত্তর খুঁজে বের করতেই হবে। খোঁজ নিতে হবে যে একজন রক স্টার ছাড়াও আনভির মানুষটার কি সম্পর্ক আহির সাথে। বাড়িতে আজকে বড্ড বোর হচ্ছি আমি। কথা নাই কাজ নাই, হুট করে আনবির বলল আজ হসপিটালে যেতে হবে না। কেন বলেছে কে জানে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। জানাল দিকে তাকালেই দেখা যাবে ব্যস্ত নগরীর মাঝে নীরব নিভৃত একটা দৃশ্য। ঢাকার শহরে এমন স্থানে থাকার সৌভাগ্য হয়তো সবার নেই বললেই চলে। তবে আনভীর যেহেতু একটু গম্ভীর ধরনের, তাই একা থাকতেই খুব বেশি পছন্দ করেন। বিষয়টা একটু খারাপ লাগে আমার। ওনার মা বাবা ভাই ভাবি সবাই আছে, তবু পুরনো ঘটনাগুলোকে কেন্দ্র করে যদি এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে, এটা তো বোকামি ছাড়া আর কিছুই না। আমি জানি একটা পরিবারের মূল্য কি, কারণ আমি এইসব ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলাম। মাঝে মাঝে আমার চারপাশের সব কিছুকে কেমন যেন বিষাক্ত লাগে। মনে হয় আমার সঙ্গে সবকিছু হচ্ছে এক প্রহেলিকাময় স্বপ্নের মতো। আচ্ছা, আমি যে রাহিয়াপুকে এতদিন চিনে এসেছি, সে কি সত্যি বিশ্বাসযোগ্য না? আনভিরি কি সত্যি বলছিলেন যে আপু আসলে আমায় ব্যবহার করে কিছু একটা হাসিল করতে চেয়েছে? আমার এসব ভাবনার মাঝেই দরজা খুলে প্রবেশ করলেন কেউ। রুমটা অন্ধকার ছিল। আমি চুপচাপ বসেছিলাম বারান্দায়। কারো উপস্থিতি টের পেয়ে আমি একটু নড়ে চড়ে বসলাম। যদিও আমি জানি মানুষটাকে। আনভির আমায় খুঁজতে খুঁজতে বারান্দায় এসে পড়েছেন এবার। চোখে হালকা সন্দেহের ছাপ। আমি মলিন কণ্ঠে বললাম, টেনশন করবেন না, পালিয়ে যাইনি আমি। কথাটি আমি একটু অভিমান করে বলেছিলাম, কেননা আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম এভাবে বন্দি জীবন কাটিয়ে। আগে অপূর্ব ভাইয়ার আর এখন আনভীরের। বিগত এতগুলো জীবন সবার কথার উঠবোস করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েছি আমি। সবকিছু বিষাক্ত লাগছে কেমন যেন। আনভীর আমার পাশে দাঁড়ালেন। আলতোভাবে হাত স্পর্শ করতে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেললাম আমি। চিৎকার করে বলে উঠলাম, ডোন্ট টাচ মি। আপনার কোনো রাইট নেই আমায় টাচ করার। আমার কথায় নির্বিকার রইলেন আনভীর, যেন জানতেন আমি এমন ব্যবহারই করব। তাই শান্ত নয়নে পরখ করে চলেছে আমায়। তারপর বলে উঠলেন, ও তাই নাকি? তার ছেলের হাসি দিলাম আমি। বললাম, তাহলে কি করেছেন আপনি? আমায় কিছু লেম এক্সকিউজ দেখিয়ে জোরপূর্বক আমায় নিয়ে আসলেন। আমি চুপ থাকলাম। আমায় আপনার ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করলেন, তখনও আমি চুপ থাকলাম। কেন জানেন? আমার ধারণা হয়েছিল রাহিয়াপুর কারণেই হোক আপনি আমায় ভালোবাসেন, আমার জন্য কিছু একটা ফিল করেন আপনি। সেদিন রাতে আমার জন্য আপনার করা পাগলামোটা আরো গভীরভাবে আমি দেখতে পেয়েছিলাম আনভীর। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুল। কেননা আপনি এখনো প্রকাশ করতে অনিচ্ছুক যে আমি আপনার ওয়াইফ। আমায় দিনের 3/1 ভাগ ঘর বন্দি করে রাখা, এখানে না যাওয়া ওখানে না যাওয়া, এগুলো দ্বারা কি বুঝবো আমি? জানেন, অপূর্ব ভাইয়াও আমায় এভাবে ঘর বন্দি করে রাখতো। পার্থক্য শুধু একটাই, আপনি কখনোই আমার গায়ে হাত তোলেননি। কিন্তু যেটা অপূর্ব। এতগুলো বলেই থামলাম। আমি নিঃশ্বাস ফেলতে থাকলাম ঘন ঘন। আনভীর এখনো চুপ করে শুনছে আমার কথা। আমি এবার কাতর কণ্ঠে বললাম, আমি বাঁচতে চাই আনভীর, একটা হ্যাপি লাইফ লিড করতে চাই। আমি অপূর্ব ভাইয়ার ভয়ে লুকিয়ে থাকতে চাই না। চাই না আপনার পাগলামোগুলো মানুষের কাছে তুলে ধরতে। যদি অপূর্ব ভাইয়ার মতো আপনিও আমার নিজের পাগলামো মনে করেন, তাহলে আমি নিজে থেকে আপনার কাছ থেকে দূর। আমায় আর বলতে দিলেন না আনভীর। হঠাৎ আমার কোমর চেপে নিজে কাছে নিয়ে আসাতে আমি অবাক হয়ে গেলাম। আনভীর একটা তপ্ত শ্বাস ছেড়ে মৃদুভাবে নিজের ঠোঁট জোড়া দ্বারা স্পর্শ করলেন আমার ঠোঁটে। কিয়ৎ প্রহরের জন্য আমি পাথর হয়ে রইলাম। কি করা উচিত আমি যেন ভুলেই গিয়েছি। আনভীর এবার প্রলুব্ধকর চাহনি নিক্ষেপ করলেন আমাদের। বলে উঠলেন, আমার থেকে দূরে যাওয়ার কথা নেক্সট টাইম মাথাতে আনবে না তুমি। তুমি কি বোকা বাচ্চা মেয়ে যে বুঝো না? কেন বুঝো না? আমার মতো একজন মানুষ তোমার পেছনে পড়েছে, তোমার অতীত থেকে নিয়ে আসছে। শুনতে চাও তো আমি এমন করছি কেন? তাহলে শোনো, আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ আহি। আজ থেকে না, তবে কবে থেকে আমি জানি না। রাহি শুধুমাত্র একটা বাহানা। আমি তোমায় ভালোবাসি আর এটাই সবকিছুর মূল। যা করছি সবকিছু তোমায় পাওয়ার জন্য এবং তোমায় নিজের কাছে রাখার জন্য। অপূর্ব থেকেও আমি ভয়ঙ্কর হতে পারি। বলেই উনি আমার গলায় মুখ গুজে ফেললেন। এবার এতক্ষণ আমার জমে থাকা চোখের অশ্রু পাগলের মতো মুছে ফেললেন। অস্থির লাগছে ওনাকে, যেন আমার কথা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। আমার ঠোঁট কোলে তখন একটা হাসি ফুটে উঠলো ওনার বাচ্চা সুলভ কর্মকাণ্ড দেখে।
ফুরফুরে বাতাসের ফিসফিসানোর শব্দ সম্মোহিত করে ফেলেছে আমায়। আশেপাশের পরিবেশ জানান দেয় এখন দিনের প্রথম ভাগ। আজ প্রভাতটা সুন্দর, অন্যান্য দিনের মতো সাধারণ হলেও আমার কাছে কেন যেন ছোট থেকেও ছোট জিনিস অসাধারণ লাগছে। আমি বারান্দায় বসে আনভিরের ছোটবেলার ছবির অ্যালবাম দেখছি মনোযোগ দিয়ে। ছোটবেলার বলে ভুল হবে, এখানে সব ওনার কিশোরকালের ছবিগুলো সংরক্ষিত, যখন উনি লন্ডনে পাড়ি জমান তখন। আমি প্রত্যেকটা ছবি মনোযোগ দিয়ে দেখছি। এখনকার মতো ছোটবেলাতেও চুপচাপ ছিলেন খুব, তবে ঠোঁটে বিদ্যমান ছিল এক অকৃত্রিম সুন্দর হাসি। আমি পাতা উল্টালাম, সেখানে দেখা যাচ্ছে ওনার গিটার বাজানোর একটা ছবি। নিচে কার্সিভ লেটারে লেখা বেকিংহাম রোড। ফল সিজন থাকার কারণে ওনার ছবিগুলো আরো প্রাণবন্ত মনে হচ্ছিল। এভাবেই একে একে দেখলাম ওনার ডর্মে থাকাকালীন ছবিগুলো। ইডেনবার্গের ট্যুরের ছবি, হাই স্কুল গ্রাজুয়েশন, তারপর ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তোলা কিছু ছবি। নিঃসন্দেহে বলা যাবে যে অভিজ্ঞতা প্রতিটা ক্ষেত্রেই অর্জন করেছেন উনি। কিন্তু আমি অ্যালবাম ঘাটছিলাম অন্য কোনো কারণে, জানতে চেয়েছিলাম ওনার অতীত, কিন্তু এখানে উল্লেখযোগ্য তেমন কিছুই পাইনি। পরক্ষণই ভাবলাম কি দরকার ওনার অতীত নিয়ে ঘাটার। উনি তো আমার বর্তমান আর ভবিষ্যৎ সব। বিগত কিছু দিনে ছোট থেকে ছোট বিষয় দ্বারা উনি প্রকাশ করেছেন যে আনফিরের জীবনে আমার প্রভাব ঠিক কতটুকু। শীতল হাওয়া আবিষ্ট করে ফেলেছে আমায়। পাশেই পড়ে আছে আনভিরের একটা ভায়োলিন। গতকাল হুট করেই ওনার ভায়োলিন বাজানোর ইচ্ছে হয়েছিল। আমিও কৌতূহলের সাথে শুনেছিলাম সেটার প্রতিটি সুর। আনভির বলেছিলেন এই ভায়োলিন ওনার ইউনিভার্সিটি লাইফের কথা মনে করিয়ে দেয়। প্রায় উনি রাতে ডর্ম থেকে ফাঁকি দিয়ে টপকে চলে যেতেন কাছাকাছি একটা পার্কে। ক্যামব্রিজ যেহেতু বিশাল এলাকা ছিল, তাই সিকিউরিটি ফাঁকি দেওয়াটা কষ্টকর হলেও অসাধু কিছু ছিল না। এভাবে গতকাল কতক্ষণ কথাবার্তা চলছিল জানি না। সকালে চোখ খুলতেই আমি নিজেকে পেয়েছিলাম বিছানায়। এই কাজ যে কে করেছেন সেটা নিয়ে আর কোনো সন্দেহই ছিল না আমার। বারান্দা থেকে রুমের ভেতর গিয়ে অ্যালবামটা আমি সন্তর্পণে রেখে দিলাম কাচের শেলফটিতে। ঘুম থেকে ফ্রেশ হয়েছি অনেকক্ষণ হলো, কিন্তু এখনো কিছু না খাওয়াতে ক্ষুধায় পেট চোচো করছিল আমার। আমি নিচে গিয়ে দেখলাম নাহিদ ভাই ব্রেকফাস্ট করছে টেবিলে। আমি চমকে গেলাম। টাইম টেবিল অনুযায়ী আজ আনভিরের একটা সেমিনার ছিল ব্রেস্ট অডিটোরিয়ামে। তাহলে উনি এখানে কেন? আমায় এভাবে উজবুকের মতো তাকিয়ে থাকতে দেখে ভরকে গেলেন নাহিদ ভাইয়া। কোনো মতে ব্রেডটা মুখে নিয়ে বলে উঠলেন, এভাবে দেখাচ্ছেন কেন ভাবি? পেট খারাপ হবে তোমার। নাহিদ ভাইয়ের অপ্রাসঙ্গিক কথার পরোয়া করলাম না আমি। সন্দিহান চোখে বললাম, এভাবে সারের মতো আজগুবি কথা না বলে বলুন এখানে কি করছেন আপনি? অপ্রস্তুত হয়ে পড়ল নাহিদ ভাইয়া। হয়তো নিজেকেই প্রশ্ন করছে যে এটাই তো তার আপাতত বাসস্থান, তবে আমি কিসের কথা বলছি? নাহিদ ভাই এবার বললেন, দেখছেন না খাচ্ছি। তা তো আমিও দেখছি, কিন্তু এইখানে কেন? আপনার না আনভিরের সাথে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আপনি আবার ওনাকে একা ছেড়েছেন? আপনাকে না বলেছি ওনাকে একা কোথাও না যেতে দিতে। একে তো এত সব ঝামেলা, তার উপর আবার অপূর্ব হয়ে যদি ওনার। দুশ্চিন্তা মাথা চাড়া দিয়ে উঠেছে আমার। কেননা আনভির অনিচ্ছা সত্ত্বেও বলে আমায় বলে ফেলেছিল অপূর্ব ভাইয়ার সাথে ওনার সাক্ষাতের কথা। বলেছিলেন ভাইয়াকে যে আমি এখন আনভিরের কাছেই আছি। এটা যেদিনই আমি জেনেছিলাম সেদিন থেকে ভয় জেঁকে বসলো মনে। কেননা আমি জানি কতটা ভয়ঙ্কর মানুষ ওনারা, যারা স্মাগলিং এর মতো কাজে জড়িয়ে যেতে পারে। ব্যবসার অগোচরে তারা যে কোনো কিছু করতে পারে। যদি আনভিরের কোনো ক্ষতি হয়ে যায় তো। আমার এত অস্থির হতে দেখে নাহিদ ভাই রীতিমতো চেয়ার ছেড়ে উঠে আমার কাছে এলেন। বলতে থাকলেন, আরে হাইপার হচ্ছেন কেন? আমাকে তো বলতে দিন। এ আর কি কোথাও যায়নি বুঝেছেন? সে আজ সেমিনারে যাবে একটু দেরি করে, তাই আমিও যাইনি। কি টেনশন আছে আপনি, আল্লাহ! এখন আমার জন্য আপনার কিছু হয়ে গেলে এ আর কি আমার কপালে শনি আনত। এত হাইপার হতে লাগে? আমার মনে এতক্ষণ অজস্র দুশ্চিন্তা থাকলেও নাহিদ ভাইয়ার কথায় আর চোখে তাকালাম আমি ওনার দিকে। নাহিদ ভাইয়া মিহি হেসে বললেন, আপনার বর্ষায় একটু আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে দেখলাম। এখন গার্ডেনে কি করছে আল্লাহ মালুম। যান দেখে আসেন। ওনার দুষ্টুমি ভঙ্গিমার কথাগুলো ধরতেই আমি লজ্জায় নিয়ে গেলাম। নাহিদ ভাইয়া অ্যাপেলে একটা বাইট দিয়ে বললেন, কে যেন বলেছিল জীবনেও এ আর কি ভালোবাসবে না, এখন তো দেখছি চোখে হারায়। দেখলেন, শেষমেশ নাহিদ রেজওয়ানের কথাই ঠিক বের হলো। আপনি আপনি ব্রেকফাস্ট শেষ করেন। বলেই কোনো মতে ওনাকে এড়িয়ে গার্ডেনের দিকে পা বাড়লাম। উদ্দেশ্য আনভিরকে এক ঝলক দেখা, সেই সাথে নাহিদ ভাইয়াকেও সন্তর্পণে এড়িয়ে চলা। আনভির কি এই ছেলের কাজকর্ম তার থেকেও ভয়ঙ্কর।
আমি শুধু ভেবে পাই না মানুষ এতটা বেফাস কাজকর্ম কিভাবে করে বেড়াতে পারে। গার্ডেনে গিয়ে দেখলাম জিমি দৌড়াচ্ছে প্রাণবন্তভাবে। ছোট ছোট ফুলের গাছগুলো তরতাজা লাগছে। নানা বাহারের বিদেশি জাতের ফুলগুলোর যত্ন নিতে হয় অনেক, আর এগুলো নুরি আপার দায়িত্বে পড়লেও সকালের কাজটা আনভিরই করেন। আজ নুরি আপা বাসায় নেই। কোনো এক কারণে আনভির নুরি আপাকে আজরান ভাইয়া আর শিউলি ভাবির কাছে পাঠিয়ে দিয়েছে। কারণটা আমি জানতে চাইলেও উনি কিছু বলেননি। আমিও তাই পরন্তু আর আগ্রহ দেখালাম না। আনভির সুইমিং পুলের সামনে বসে আছেন ক্লান্তির সাথে, পরনে একটা কালো হাফ হাতা টি শার্ট আর কালো একটা হাফ প্যান্ট। ওনাকে এইভাবে দেখে আমি তাজ্জব বনে গেলাম। চোখের দৃষ্টি করে ফেলাম হালকা। পা ঘুরিয়ে উল্টো পথে ঘুরতেই পেছন থেকে আনভির চেঁচিয়ে বললেন, কাম হিয়ার বেবি গার্ল। গালে ক্রমশ লালাভ আভা ফুটে উঠল আমার। উদ্ভ্রান্তের মতো দ্রুত এবার পা চালিয়ে ওনার কাছে এগিয়ে গিয়ে বললাম, পাগল নাকি আপনি? এভাবে এসব চেঁচিয়ে বলার কি আছে? নাহিদ ভাইয়া শুনলে কি বলবে? এমন কি সব আমি চেঁচিয়ে বললাম? আমি দম নিলাম। উনি এই প্রশ্নটা করেছেন শুধুমাত্র আমার মুখে বেবি গার্ল শব্দটি শোনার জন্য। ওনার চোখে মুখে এমন একটা ভাব যেন উনি আমায় এভাবে বিভ্রান্ত হতে দেখে মজাই পাচ্ছেন বেশ। আমি আর নজরে চোখ বুলিয়ে নিলাম ওনার উপর। ঘেমে জবুথুবু হয়ে আছে ওনার মুখ। কালো চুলগুলো মিশে আছে ভিজে থাকা কপালের উপর। চোখের দৃষ্টি নিষ্প্রভ, সেটাও মুগ্ধভাবে দেখছে এই সুইমিং পুলের পানিকে। রোদ্দুরের আবির্ভাবে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে ওনার চোখ জোড়া। আনভির আমার দিকে না তাকিয়ে বললেন, এতক্ষণ ওয়ার্কআউট করতে করতে শরীরটা ক্লান্ত লাগছিল, কিন্তু তোমার এই চাহনি কিন্তু আমি বেশি হল করতে চাই। কন্ট্রোল ইট। তৎক্ষণাৎ আমি নিজেকে সংযত করলাম। ওনার কথাগুলো হাঁসফাঁস করে তুলছে অন্তরে। আনভির উঠে দাঁড়ালেন, বললেন, ব্রেকফাস্ট করেছো? না। তাহলে করে আসো। আপনি করেছেন? না, করবো একটু পর। আগে একটু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেই, তারপর করবো। এই কথাটি উনি বললেন আমার দিকে তাকিয়ে। ছোট একটা হাসি ঝুলছে। এই হাসিটা কেন যেন আমার খুব একটা সুবিধার মনে হলো না। তবুও নিজেকে শান্ত করে জিজ্ঞেস করলাম, কি কাজ? ও হ্যালো মিস্টার, এসব কি করছেন আপনি? কি করছি? উনি নির্বিকারভাবে টি শার্টটি রাখলেন পাশের কাউচে, ভ্রু কপালে উঁচিয়ে তাকালেন আমার দিকে। আমি চোখ সরিয়ে নিলাম ওনার থেকে। ভাবতেও পারিনি যে এই রূপে ওনাকে হুট করে দেখব। আনভির চুলগুলো খানিকটা এলোমেলো করে বললেন, আজকে ওয়েদারটা অনেক ওয়ার্ম মিসেস আই, সুইমিং করো তাই? বলেই উনি আমায় অবাক করে দিয়ে হুট করে ঝাঁপ দিলেন সুইমিং পুলে। পানির শব্দে অবাক হলাম আমি। হতবুদ্ধি হারিয়ে তাকিয়ে রইলাম সেই পানে। আনভির আপন মনে সুইমিং করতে ব্যস্ত। ওনাকে এইভাবে নামতে দেখে জিমিও ঘেউ ঘেউ করে চলেছে, চোখের মাধ্যমে জানান দিচ্ছে সেও নামবে। আনভির জিমির দিকে পানির ছিটা দিয়ে মুচকি হেসে বলল, সুইমিং করবো তাই? ঠান্ডা লাগবে তোমার বেবি, আজকে না অন্য একদিন। ছোট্ট কুকুরছানাটি কি বুঝলো কে জানে, সে এবার চুপচাপ আমার পায়ের কাছে বসে পড়লো। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। বেটা আস্ত একটা বেশরম, লজ্জা করলো না এইভাবে আমার সামনে একটা হাফ প্যান্ট পরে সুইমিং করতে? আমি একরাশ বিরক্তি নিয়ে বললাম, এমনিতেই ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার পক্ষে এই ঠান্ডা পানিতে লাফ দেওয়ার কি দরকার ছিল? অভ্যাস আছে আমার, ডোন্ট ওয়ারি। তুমি নাস্তা করে আসো। আমি কিছু না বলে চলে গেলাম ভেতরে। নাহিদ ভাইয়া নিজের রুমে যাচ্ছিল, আমায় দেখে বলে উঠল, কোথায় আনবির ভাই? হাত দাও তোমার, আমি উঠবো। ছাড়বেন না আমি আনভির। আমি কোনো মতে আনভির শব্দটা উচ্চারণ করতেই আচমকা একজোড়া বলিষ্ঠ হাত আগ্রাসী অধিকারে আঁকড়ে ধরলো আমার কোমর। তারপর আমায় মিশিয়ে নিল নিজের সাথে। আমি তখন চোখ বুজেই ফেলে বললাম, ছাড়বেন না আমায় আনভির। আনভির শুনলেন না আমার কথা। আমার কোমরে ওনার হাতের বাঁধন আলগা করতেই আমি আবার পানিতে হাবুডুবু খেতে লাগলাম। পরন্তু আনভির টেনে পানির ভেতর নিয়ে গেলেন আমায়। আমি না পারছি নিঃশ্বাস নিতে, আর না পারছি কোনো কিছু করতে। শেষমেশ আমার কোমর চেপে পানির উপর নিয়ে আসতেই আমি শক্ত করে ওনাকে আঁকড়ে ধরলাম। আমায় যাতে ছেড়ে দিতে না পারে তাই নিজের দুপা দিয়ে পেঁচিয়ে ধরলাম আনভিরকে। এখন আমাদের মধ্যে ছিটে ফোটাও দূরত্ব নেই। ওনার এলোমেলো নিঃশ্বাস আঁচড়ে পড়ছে আমার মুখ বরাবর।
আমিও কোনো মতে হাঁপাতে থাকলাম, চোখ জোড়া হয়ে উঠেছে লাল, রাগে কটমট করে ওনার দিকে তাকালাম আমি। নিজের 2 হাত দিয়ে বাচ্চাদের মতো ওনার উন্মুক্ত বুকে আঘাত করতে করতে বললাম, আপনি কি পাগল আনভীর? এত ঠান্ডার মধ্যে এইভাবে আমার পানিতে টেনে আনলেন কেন আপনি? আনভীর কিছু না বলে সশব্দে হেসে উঠলেন এবার। আমার শরীরে এবার অন্যরকম একটা অনুভূতি সঞ্চার হলো, কেননা আনভীরকে এই প্রথম হাসতে দেখেছি এতটা প্রাণবন্তভাবে। হাসলে ওনার গ্যাস দাঁতগুলো অসম্ভব সুন্দর দেখায়, টকটক করে ওনার চুল থেকে পানিগুলো গলায় আর ফর্সা লোমহীন বুকে মিশে যাচ্ছে। আনভীর এবার বললেন, আমার হট বডি দেখ এখন গরম লাগছে। ডোন্ট ওয়ারি, আমি তো আপাত মস্তকেই তোমার। লজ্জায় হাঁসফাঁস করতে থাকলাম আমি। এভাবে পুলে ওনার সাথে মিশে থাকাতে সেই মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেল। ইভেন্টে যেতে দেরি হচ্ছিল বিধায় ইতিমধ্যে আনভীরকে ডাকার জন্য এখানে এসে পড়লো নাহিদ ভাইয়া। আমাদের দুজনকে এই অবস্থা দেখে কিছুটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। আনভীর তা দেখে নিরন্তরভাবে বললেন, কি দেরি হচ্ছে আমাদের? নাহিদ ভাইয়ার রোবোটিক কথাবার্তা শুনে বিস্ফোরিত নয়নে পেছনে তাকালাম আমি। তৎক্ষণাৎ আমি ভরকে গেলেই আনভীর দুষ্টু হেসে বললেন, কি ছেড়ে দেব? এই না। অনেকটা আতঙ্কিত হয়ে আমি পুনরায় চাপে ধরলাম আনভীরকে। ওনার ঠোঁটে এবার বিশ্বজয়ের হাসি। নাহিদ এবার কোনো রকম চলে গেল ভেতরে, বিড়বিড়িয়ে বলল, এই দুই মিয়া বিবি কিছু পারুক আর না পারুক, আমার মতো সিঙ্গেল মানুষের বুকে ঠিকই আগুন জ্বালিয়ে দিতে পারবে। ক্রাইম ডিপার্টমেন্ট থেকে রাত 10:30 নাগাদ ফ্ল্যাটে এলো রাহি। বিগত কিছুদিন যাবৎ এক পলিটিশিয়ান ছেলের অস্বাভাবিক মৃত্যুর কেস নিয়ে অতিষ্ঠ সে। এর মধ্যে না কল ধরেছে অপূর্বর আর না কল ধরেছে ওর বাবা বা চাচার। রাহি জানে যে এর কারণ কি, কেননা অপূর্ব সাফসাফি বলে দিয়েছিল যে আহিকে দ্রুত না খুঁজলে এর পরিণাম কি হবে। তবে এসব হুমকি রাহির কাছে নতুন না। এবার ও নিজেও চাচ্ছে আহি যাতে এই জালিমটার কাছে না যায়। রাহি জানে না মেয়েটা এখন কোথায়, কিন্তু অপূর্বের লোক ওর পিছু সর্বদা থাকে বলে খুঁজতেও পারছে না। কিচেন থেকে এক গ্লাস পানি খেয়ে নিল সে। বাহিরে শুনশান নীরবতা, ঘরের লাইটগুলো বন্ধ থাকায় অন্ধকার লাগছে চারিপাশ। রাহি সুইচের দিকে এগুলো, হাত বাড়িয়ে ছাড়লো লাইট, কিন্তু ড্রয়িং রুমের একেবারে প্রাণহীনভাবে অপূর্বকে বসে থাকতে দেখে ভরকে গেল রাহি। ও ভাবতেও পারেনি এত রাতে অপূর্ব আবার হাজির হবে এখানে। অপূর্বর সাথে চোখাচোখি হওয়া মাত্রই দ্রুতপদে এসে নিজের গানটা রাহির গলা বরাবরে চেপে ধরল অপূর্ব। রাহি নিশ্চল, প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে আছে অপূর্বের দিকে। একজন এজেন্টের কাছে নিজের আত্ম অনুভূতি গোপন করার জন্য এটা এক সাধারণ কৌশল, তাই সে কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। অপূর্ব ফিসফিসিয়ে বলে উঠল, ইচ্ছে করছে ট্রিগার চাপ দিয়ে এক্ষুনি খালাস করে ফেলি তোমায়। রাহি দম নিল, দৃঢ় কণ্ঠে বলল, তাহলে কলসো না কেন? মেয়েটার এত দুঃসাহস দেখে রেগে গেল অপূর্ব। গানটা আরো চেপে ধরে বলে উঠল, এই যে বলেছিলাম না তুমি আমার পার্সোনাল এজেন্ট, যতই তুমি ডিপার্টমেন্টের হয়ে কাজ করো না কেন, দিন শেষে আমার জালে ফাঁসতে তুমি বাধ্য। না থাকলে আন্ডার কাভারের খবরগুলো আমায় জানাবে কে? রাহি তপ্ত শ্বাস ছাড়ল। অপূর্বের এই সিদ্ধান্তকে প্রশ্রয় দেওয়া ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল। এর জন্য একজন মানুষের কাছে চরমভাবে অপরাধী সে, হয়তো ক্ষমার অযোগ্য। রাহি এবার বলে উঠল, এখানে এসেছো কেন? আহি ঠিকানা পেয়েছি। চোখ জোড়া এবার বিরাট প্রশ্নের রাজত্ব নিয়ে বসলো রাহির। অপূর্ব এবার ছেড়ে দিল রাহিকে। রাগের বসে পাশ থেকে একটা শোপিস দেয়াল বরাবর ছুঁড়ে মারল। সেদিনের এআরকের কথাগুলো স্মরণে আনতে ওর মাথায় রক্ত চড়ে যায়। সাহস কি করে হলো ওই রকস্টারের এমন আচরণ করার? একজন স্মাগলার হিসেবে এআরকের মতো হাজারো সেলিব্রিটি চলে ওর হাতের ইশারায়। বড় বড় কিছু অনৈতিক পলিটিশিয়ানদের হাত করে সেই ক্ষমতা আরো দ্বিগুণ বাড়িয়ে নিয়েছে সে। আর ওই রকস্টার বলে কিনা আহির পিছু ছেড়ে দিতে। রাহি এবার জিজ্ঞাসা করলো, কোথায়? একটা শীতল দৃষ্টি নিক্ষেপ করলো অপূর্ব রাহির দিকে। মৌনতা কাটিয়ে বলল, এআরকের কাছে। প্রথমে রাহি ভাবলো যে ভুল শুনেছিল সে, অতঃপর বলল, কার কাছে? আনভি রেজান খান ওরফে এআরকের কাছে। ভাবতে এমন করছো যে চিনহই না। রাহির নিঃশ্বাস ঘন হয়ে এলো এবার। কাপা কাপা সুরে বলল, ওয়ান বিন দ্য রকস্টার এআরকে, যে কিনা স্টার হিটের ফোকাল আর্টিস্ট। অপূর্বের এই কথায় রাহির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ও কল্পনাই করতে পারেনি যে মানুষটার অতীত নিয়ে এতদিন ধরে ঘাটাঘাটি করছে সেই মানুষটার কাছেই ওর বোন আছে। এবার ক্লিয়ার হলো ওর কাছে সব। আহি নিজে থেকে পালায়নি, আনভীর কিডন্যাপ করেছে ওকে, আর সেটাও শুধুমাত্র রাহির কাছে থাকা আনভীরের সেই গোপন বিষয়টার কারণে। রাহি ভালো
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।